আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তোমাদের চাকরি প্রস্তুতির জন্য আমি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ছিল রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এই অধ্যায়ে আমি কয়েকটা টপিক খণ্ড খণ্ড করে আমি তোমাদের জন্য ক্লাস নেব। তো আমরা জানি প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। একটা ম্যাথ বা একটা এমসিকিউ, একটা মানে একটি এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি একটি এমসিকিউ আমরা কমন পাবো ইনশাল্লাহ, যদি আমরা ভালো করে পড়ি। তো প্রত্যেকটা জবে এই অধ্যায় থেকে আসবেই, আর এটা একদম ইজি একটা অধ্যায় যদি আমরা ভালোভাবে বুঝতে পারি। চলো না আমরা আলোচনা করি। রিয়েল নাম্বার, যার বাংলা হলো বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যা কিছু সংজ্ঞা দেখেন, মানে বাস্তব সংখ্যা কাকে বলে। এক নম্বর সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে, দেখেন, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। হ্যাঁ, আমরা আগে বাস্তব সংখ্যার ডেফিনেশন, বাস্তব সংখ্যার সংজ্ঞা আমরা জানতেছি যে বাস্তব সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। এখন আমি এইটা এক্সাম্পল দিয়ে একটা বোঝাইয়া দেই যে ভাইয়া আসলে সংখ্যা রেখাটা আমরা অনেকেই বুঝি না, বা অনেকেই আমরা বুঝি, বা এইটার একটু ডেফিনেশন বা এই যে সংজ্ঞাটা আপনি দিলেন এইটা আপনি একটু উদাহরণের মাধ্যমে যদি বোঝাই দিলেন তাহলে ভালো। দেখেন, মনে করেন এইটা একটা সংখ্যা রেখা, এটা একটা কি সংখ্যা রেখা। তার মানে এই দিকে আমার ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি, মানে এই ডান দিকে আমার ধনাত্মক মানগুলো যাবে, আর মাইনাস ইনফিনিটি আমার বাম দিকে ঋণাত্মক মানগুলো যাবে। যেমন এখানে দেখেন 0, তাই না? 0-র পরে কি এটা 1, এই যে ধনাত্মক 2 3 4, মানে তারপরে আপ টু ডট 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 ইনফিনিটি, মানে অসীম, আসতে আছে আসতে আছে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইগুলো আসতে আছে আসতে আছে। এরপরে দেখেন ঋণাত্মক গুলো কি, যেমন -1 -2 -3, বাট এই সংখ্যা রেখার মধ্যে মানে আপনার 1.45ও থাকতে পারে, 1.45ও থাকতে পারে। তাহলে এক নম্বর হচ্ছে যে সকল সংখ্যাকে, এটা একটা সংখ্যা রেখা, এটা একটা সংখ্যা রেখা, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। আশা করি আমরা প্রথম যে সংখ্যাটা ছিল এটা আমরা বুঝতে পেরেছি উদাহরণের মাধ্যমে। এখানে কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে এটা 1.45 বা 2.45 এরকম থাকতে পারে। তার মানে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তারা হচ্ছে বাস্তব সংখ্যা। আপনারা লিখে লিখে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ সব বেসিক আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখেন 2 নম্বর যে সংজ্ঞা সেটা হলো সকল সংখ্যায় বাস্তব সংখ্যা। সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন 0 1 2 3 5 6 7 8 9 10, বা দশমিক আসছে বা -4 আসছে, মানে এইরকম যে মানগুলো এগুলো হচ্ছে একটা পূর্ণ মানে বাস্তব সংখ্যা। হ্যাঁ, দেখেন এরপরে যেটা সেটা হলো সকল মূলদ
অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, সকল মূলদ অমূলদ সংখ্যা হলো বাস্তব সংখ্যা। আশা করি আপনারা এই তিনটা ডেফিনিশন লিখে রাখবেন। অনেক সময় সংজ্ঞামূলকও দিতে পারে যে সকল মূলদ অমূলদ সংখ্যাই নিচের কি সংখ্যা, তার মানে বাস্তব সংখ্যা। এই তিনটে আপনাকে জানতে হবে। এরপরে বাস্তব সংখ্যা থেকে যে জিনিসটা আপনাকে বেশি জানতে হবে সেটা হলো, দেখেন বাস্তব সংখ্যা দুই প্রকার। বাস্তব সংখ্যাটা হলো, এই বাস্তব সংখ্যা হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? বাস্তব সংখ্যা হলো দুই প্রকার। এক নম্বর হলো মূলদ, আর একটা হচ্ছে অমূলদ। হ্যাঁ, তাহলে একটা মূলদ সংখ্যা আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যাটা কি দেখেন, এই যে মূলদ সংখ্যা কি, হ্যাঁ এই মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর অমূলদ সংখ্যা হলো, এই অমূলদ সংখ্যাকে কি বলো? ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। বুঝছো? তাহলে আবার আমি তোমাদের বলি, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তারা বাস্তব সংখ্যা। তারপর সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তারপরে সকল মূলদ অমূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ হলো যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। মজার বিষয় হলো তোমাদের পরীক্ষাতে এই যে নিচের কোনটি মূলদ নিচের কোনটি অমূলদ এই টপিক থেকে একটা আসবেই ইনশাআল্লাহ। তো আশা করি আমরা এবার মূলদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এবার আমরা মূলদ সংখ্যা আলোচনা করব। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যাটা কি? সংখ্যা হলো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। এখন ভগ্নাংশটা কি দেখো, এই যে ভগ্নাংশটা কি? ভগ্নাংশ মানে হলো লব ডিভাইডেড হর। লব ডিভাইডেড হর। যেমন ধরো 3/4, 3/4, তাহলে উপরটা হলো কি লব, নিচেরটা হলো কি বলো হর। তার মানে যে সকল সংখ্যাকে লব ডিভাইডেড হর আকারে প্রকাশ করা যাবে তারা হবে কি মূলদ। হ্যাঁ, এখন দেখো আমি তোমাদের জন্য মূলদ চেনার কয়েকটি উপায় আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। যদি এই কয়েকটি উপায় তোমাদের মনে থাকে তোমাদের মূলদ চিন্তা আর কোনো সমস্যা হবে না। দেখো চিনিবার উপায়, চিনিবার উপায়। দেখো এক নাম্বার হলো সকল, আমি সহজ ভাষায় তোমাদের বলে দেই, সকল সিঙ্গেল সংখ্যায় মূলদ। সকল সিঙ্গেল সংখ্যা মূলদ। সকল সিঙ্গেল সংখ্যায় মূলদ। এক্সাম্পল দেখো, এক্সাম্পল উদাহরণটা দেখো, 5 মূলদ না মূলদ? এই 5টা হচ্ছে মূলদ। বিকজ কারণ আমরা জানি সকল সংখ্যার নিচে মনে মনে কি থাকে? অন থাকে। তার মানে এইটা লব, এইটা হলো আমার কি
লব, এইটা হলো আমার হর। ফর এক্সাম্পল 6 মূলত না মূলত, এইটা হচ্ছে মূলত, তার মানে নিচে কি মনে মনে 1 আছে। তার মানে যেটাই সিঙ্গেল থাকবে, যেই সংখ্যাটাই সিঙ্গেল থাকবে, এটা হচ্ছে কি মূলত। যেমন হচ্ছে তোমার মনে করো 10 মূলত না মূলত বাবা, এইটা মূলত, বিকজ এর নিচে মনে মনে কি আছে 1 আছে। ফর এক্সাম্পল মনে করো 1000, এটা কি মূলত না মূলত, এইটাও মূলত, বিকজ এর নিচে মনে মনে 1 আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে সকল সিঙ্গেল সংখ্যাই হচ্ছে মূলত। যে সংখ্যায় মনে করো 500, মনে করো 200, সিঙ্গেল যেটাই থাকবে সেটাই হবে তোমার মূলত। আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার দেখো, দুই নাম্বারটা হলো পূর্ণ বর্গ সংখ্যার ওপর রুট থাকলে, হ্যাঁ, পূর্ণ বর্গ সংখ্যার উপর কি থাকলে, রুট থাকলে সেইটাও হবে মূলত, সেইটা হবে কি মূলত। এক্সাম্পল দেখো এটার, এখন পূর্ণ বর্গ সংখ্যাটা কি, পূর্ণ বর্গ সংখ্যা কি, যেমন দেখো পূর্ণ বর্গ সংখ্যা হলো 4, 4 এর উপর রুট করলে কত হবে 2, যেমন 9, 9 এর উপর রুট করলে কত হবে 3, যেমন কত বলো 16, 16 এর উপর রুট করলে কত হবে 4। তাহলে এই 4 9 16 মানে 4 9 16, তারপরে কত 25, যেমন 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, এটা আপনি ডট ডট, এগুলো পূর্ণবর্গ সংখ্যা, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন মনে করো 100, 100 এর রুট করলে কত হবে 10, এই 100টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 49, কারণ 49 এর উপর রুট করলে কত হবে 7, তাহলে 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। বুঝছো? 121, এই যে 121, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 121 কে যদি আমি ভাঙাই 11 গুণন 11, তাহলে কত হবে 121। বুঝছো? তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে সেটা হবে কি মূলত। যেমন এখানে বলা হয়েছে 64, এটা মূলত না অমূলত, দেখো 64 এর উপর রুট করলে কত হবে 8 হবে, এটা মূলত, বিকজ 64 এর উপর রুট করলে আমার 8 হলো, 8 এর নিচে মনে মনে কি আছে বলো 1 আছে। তার মানে কি 64 এর উপর রুট করলে আমরা একটা সিঙ্গেল সংখ্যা আসতেছে, আর সিঙ্গেল সংখ্যা মানে হচ্ছে কি মূলত সংখ্যা। আর একটা एग्जांपल আমি তোমাদের দেই, বুঝাই দেই, দেখো যেমন 144 রুট, তাহলে 144 এর রুট মানে 12, 12, তাহলে এটা কি মূলত সংখ্যা, বিকজ এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট থাকে, রুট থাকলে সেটা হবে মূলত। হ্যাঁ, আসো এবার আমরা 3 নাম্বার নিয়ম শিখব, তারপর আমি তোমাদের প্রশ্ন এখান থেকে বিগত যে জবের জন্য এসেছিল সেগুলো আমি তোমাদের জন্য দেব ইনশাআল্লাহ। দেখো 3 নাম্বার হলো দশমিক এর পরে সংখ্যা গণনা করে নির্ধারণ করা গেলে, সংখ্যা গণনা করে নির্ধারণ করা গেলে, এগুলো আমি আমার ভাষায় তোমাদের শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। এখন ভাইয়া এটার एग्जांपल দেখো, তো দেখো দশমিকের পরে সংখ্যা গণনা করে নির্ধারণ করা গেলে, যেমন দেখো 5.45, এটা মূলত না অমূলত, এইটা মূলত, বিকজ 5.45, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে, তার মানে গণনা করে নির্ধারণ করা যাচ্ছে, এটা হচ্ছে কি মূলত। এখন তোমাদের প্রশ্ন হলো যে ভাইয়া গণনা করে নির্ধারণ করা গেলে মূলত কিভাবে হবে? আরে ভাইয়া এটা তো আমরা 6 7 8 বা 3 4 শিখেছি দশমিক তুলে দেওয়ার নিয়ম, সেটা হলো দেখো যেমন 5.45,
এটা কি হবে, তাহলে দশমিক তুলে দিলে নিচে কি হবে বলো তো, দশমিক তুলে দেওয়ার জন্য নিচে 1 হবে, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য হবে, দশমিকের পরে দুইটা সংখ্যা, ওই জন্য দুইটা শূন্য। দশমিক তুলে দেওয়ার নিয়ম হলো, দশমিক তুলে দিলাম, একটা ডিভাইডেড চিহ্ন হবে, দশমিক তুলে দিয়ে ঘরে একটা 1 হবে, তারপরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য হবে, বুঝছো? তখন এটা উঠে গেল, তাহলে উপরে হলো কত, 545। তাহলে এটা কি হলো বলো তো, এটা হলো লব, হলো এটা হলো হর। তাহলে লব ডিভাইডেড হর হলে কি, মূলদ সংখ্যা। তাহলে দশমিকের পরে যে যদি সংখ্যাগুলো গণনা করে নির্ধারণ করা যায়, এখন যে কয়টা দশমিকের পরে যদি তুমি সংখ্যা গণনা করে নির্ধারণ করতে পারো, তাহলে নিচে তুমি সেই কয়টা তো শূন্য দিতে পারবা। আর যদি নির্ধারণ না করতে পারো যে কয়টা সংখ্যা আছে, তাহলে তুমি কয়টা শূন্য দিবা, দিতে পারবে কি, দিতে পারবে না। তাহলে দশমিকের পরে যদি সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেইটা হলো কি, মূলদ। ফর এক্সাম্পল দেখো 1.2010 ধর ডট 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 আসতে আসে, তাহলে মনে করো এই দশমিক তুলে দিলা, নিচে একটা 1 লিখলা, 1 2 3 4, ধরো 4টা শূন্য দিলা, আরো যে আস্তে আস্তে তাহলে আরো কটা শূন্য দিবা, দিতে পারবা কি, না। দিতে যখন পারা যাবে না, তার মানে এইটা মূলদ হবে না। দশমিকের পরে সংখ্যা গণনা করে নির্ধারণ করা গেলে সেইটা মূলদ হবে, বুঝছো? এইবার দেখো 4 নম্বর রুলস হলো, 4 নম্বর নিয়ম হলো, দেখো কোন সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে, পৌনঃপুনিক থাকলে, পৌনঃপুনিক থাকলে, যেমন 0.3 পৌনঃপুনিক, তার মানে আমরা ক্লাস 9 10 করে এসেছি 0.3 এর উপর পৌনঃপুনিক, মানে এইটা দ্বারা বোঝায় 0.3 আস্তে আছে আস্তে আছে আস্তে আছে, যেহেতু 3টা আস্তে আছে আস্তে আছে, এই জন্য আমরা কি করি, আবৃত করে দিই, এটা বলা হয় আবৃত। কি বলা হয়, আবৃত। তার মানে আস্তে 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 ওই সংখ্যাটার উপর পৌনঃপুনিক দিয়ে ওইটাকে আমরা শর্ট করে দিই, সেটা বলা হয় আবৃত। তাহলে দেখো 0. এই লিখছে, তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে 0.3, তার মানে কি, দেখো এটা আমি লিখতে পারি, পুরো সংখ্যা লিখতে হবে, 0 3 দশমিকে দেওয়া যাবে না, পৌনঃপুনিকে দেওয়া যাবে না, তারপর একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। এখন পৌনঃপুনিকের বাম পাশে যেগুলো সংখ্যা সেগুলো বিয়োগ করতে হবে, তাহলে পৌনঃপুনিকের বাম পাশে শুধু কি আছে, 0 0 বিয়োগ করতে হবে, ডিভাইডেড দিতে হবে, যে করে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই করে নিচে 9 হবে, তার মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক একটা 9, তার মানে 3 এর নিচে 9। দেখো তাহলে এটা আমার কি হলো, লব হলো, এটা হর হলো, এটা লব এটা হলো হর। তার মানে আমরা বুঝতে পেরেছি কোন সংখ্যার উপরও যদি পৌনঃপুনিক থাকে, কোন সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে সেইটা হবে মূলদ সংখ্যা। আশা করি তোমরা এই 4টি রুলস যদি তোমরা স্মরণ রাখতে পারো, যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে নক দিবা বা আমাকে ইনবক্স করবে যে ভাই আমরা এই টপিকটা বুঝি নাই, আমি তোমাদের জন্য আরো বুঝাই দেবো। আবারও বলছি, সকল সিঙ্গেল সংখ্যা মূলদ, পূর্ণবর্গ সংখ্যার উপর কি থাকলে, রুট থাকলে, এক্সাম্পল সহ বুঝিয়ে দিয়েছি। দশমিকের পরে সংখ্যা গণনা করে নির্ধারণ করা গেলে সেটা মূলদ, আর কোন সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আসো এরপর আমি দেখি বিগত বোর্ডে, মানে বিগত জবের জন্য চাকরি বাকরিতে কোন কোন প্রশ্ন এসেছিল আমরা সেটা সমাধান করি। যদিও আমি তোমাদের হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি, আমার প্রথম যাত্রা শুরু, দেখা যাক আল্লাহ কবে আমার তাকদীর লিখে রাখে, আমি তারপরে ইনশাআল্লাহ খুব ভালো মানের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি খায়রুল বেসিক ম্যাথ থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দেখি কোথায় কোথায় এসেছিল। আমরা প্রথমে 25তম বিসিএস এসেছিল, হ্যাঁ দেখো এটা এসেছিল 25তম বিসিএস এ, বিসিএস
তো এই যেহেতু আমি যদিও এটা এসেছিল, আমি এটা তোমাদের এখন টপিক আলোচনা করি নাই, তারপরে এটার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে বলেছে √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা, কি ধরনের সংখ্যা, তাই না? দেখো তো √2, আমি তোমাদের কি বলেছিলাম, এখানে 2 আছে, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো দেখো তো, পূর্ণবর্গ হলো 4, 9, তারপরে 16, মানে 4 9 16, 25, 36, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 2 পূর্ণবর্গ নয়, কারণ 2 এর উপর যদি আমি রুট করি তাহলে 1.4 দশমিকের পরে আসতেই থাকবে, মানে 2 এর উপর রুট এর মান হবে 1.4, তারপরে মান আসতেই থাকবে। তার মানে কি 10, আমাদের এখানে রুলস কোনটা পড়ছে দেখো, এই যে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে মূলদ হবে। তো এটা কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ পূর্ণবর্গ হচ্ছে এগুলা। তাহলে পূর্ণবর্গের উপর যদি রুট নয়, তাহলে অবশ্যই এটা কি হবে, অ্যানসারটা কি হবে বলো? এটার অ্যানসার হবে অমূলদ সংখ্যা। অ্যানসার হবে কি? অমূলদ সংখ্যা। এখানে অপশনে দিয়েছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অ্যানসার হবে অমূলদ সংখ্যা। আবারও বলছি, 25তম বিসিএস এসেছিল, বিসিএস পরীক্ষায়, যে √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা। তাহলে আমি তোমাদের যে কয়টা নিয়ম লিখেছি দেখো তো, যে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে, এই যে পূর্ণবর্গ সংখ্যার উপর কি থাকলে, রুট থাকলে সেটা হবে কি? মূলদ। 2 কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ নয়, তার মানে অপূর্ণ বর্গের উপর কি আছে? রুট আছে, তাহলে সেটা অবশ্যই কি হবে? অমূলদ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ইনশাআল্লাহ। এরপরে দেখো, পি একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে দেখো আবার এরপরে যেটা আমি সমাধান করাবো, 24তম বিসিএস, 24তম বিসিএস এসেছিল, প্রশ্নটা হলো, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, দেখো যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তবে √p কি ধরনের সংখ্যা, কি ধরনের সংখ্যা। ভালো করে দেখো, এই যে মৌলিক সংখ্যা, এটাকে বলতে তোমরা মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা মৌলিক সংখ্যা। যেমন 2, এই 2কে এই 1 দ্বারাও ভাগ করা যাবে, তাই না? আবার এই 2 দ্বারাও কিন্তু 2কে ভাগ করা যাবে। তার মানে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যায় থাকবে। 2, এই 2 এর গুণনীয়ক কি? 1 আর 2, 1 দ্বারাও ভাগ করা যাবে, 2 দ্বারাও ভাগ করা যাবে। এইটা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। যেমন দেখো 3, 3কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, আর গুণনীয়ক থাকবে, ওই সংখ্যার গুণনীয়ক থাকবে 2টি। যে সকল সংখ্যা গুণনীয়ক 2টি থাকবে তারা হচ্ছে মৌলিক সংখ্যা, ওদের গুণনীয়ক কখনো 3টা থাকবে না। যেমন দেখো 11, এই যে 11, এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। বিকজ 11কে 1 দ্বারা ভাগ করা যাবে, আর 11 দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন 23, এটা মৌলিক সংখ্যা, কারণ 1 দ্বারা ভাগ করা যাবে 23কে, আর 23 দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে তারা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তাহলে এখন একটা জিনিস দেখো, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, এখানে তোমার তো বলেনি যে পি একটি মৌলিক, তাহলে পি এখানে তোমার কি বলেছে যে পির মান 2 বা 3
5 বা 7 তা কি বলছে? তা কিন্তু বলেনি। এখানে পির মান তুমি ইচ্ছা মতো দিতে পারো। তাহলে আমি পির মান আমি নিলাম হচ্ছে কি, ধরো পির মান নিলাম, এই রুট আছে রুট দিলাম, পির মান আমি নিলাম 3, তার মানে √3। তুমি এখানে 7 নিতে পারো, তুমি এখানে 11 নিতে পারো, 11 নিতে পারো, তুমি এখানে 23 নিতে পারো, তুমি এখানে মনে করো 31 নিতে পারো, মানে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা থাকবে, এটা তুমি পির দ্বারা বসে দাও। তাহলে এখন দেখো তো এটা কি ধরনের সংখ্যা? এই যে 3, এই 3টা কি পূর্ণবর্গ? নয়, এটা পূর্ণবর্গ নয়। তাহলে কোনো অপূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট থাকে, তুমি মনে করি এখানে 7 দিলা, 7 কি পূর্ণবর্গ নয়? কারণ 7 এর আগের পূর্ণবর্গ সংখ্যা ছিল 4, তারপরে 9, তারপরে কত বলো তো 16, তাই না? এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তার মানে সকল মৌলিক সংখ্যাগুলো কি বলতো? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কি? অমূলদ সংখ্যা। কারণ যেগুলো মৌলিক সংখ্যা হবে সেগুলো অবশ্যই অপূর্ণবর্গ সংখ্যা হবে, যার উপর রুট করলে কোনো একটা মান পাওয়া যাবে না। রুট করলে কি দশমিক মান, দশমিকের পরে আসতেই থাকবে। এরা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। আবারও বলছি, 24তম BCS এসেছিল যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে পির তুমি যে কোনো মান নিতে পারো, সেগুলো কি মৌলিকের মধ্যে নিতে হবে। তাহলে আমি এখানে ধরেছি 7, √7। তবে পি কি ধরনের সংখ্যা? তুমি এখানে পির মান যে কোনো মৌলিক নাও না কেন, সেগুলো কি হবে না? পূর্ণবর্গ হবে না। এই যে পূর্ণবর্গ হবে না, আর পূর্ণবর্গ সংখ্যার উপর যদি না হয় সেটা যদি অপূর্ণ হয়, অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট থাকলে সেইটা হবে অমূলদ সংখ্যা। এরপরের টপিক তোমরা পেয়ে যাবে বাবা ইনশাআল্লাহ। তো এবার দেখো, আশা করি এর মধ্যে মূলদ অমূলদের মধ্যে দেয় নাই। তো এরপর দেখি মূলদ সংখ্যাটি হলো, দেখো পেয়েছি আমি। এরপরে দেখি সলভ করি কোনটা এসেছিল। 40তম BCS আমি সলভ করি। দেখো 40তম BCS এসেছিল, 40তম BCS পরীক্ষায় এসেছিল নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? হ্যাঁ, নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা এসেছিল তোমার 40তম BCS পরীক্ষায়। তো দেখো এখানে ক নাম্বার অপশন দিয়েছে নিচের, এটা তোমার 40তম BCS এসেছিল নিচের কোনটি অমূলদ সংখ্যা। যেহেতু তোমাদের অমূলদ সংখ্যা টপিক এখন শেখায় নাই, তো এটা পরে আমি দিচ্ছি তোমাদের, এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ অমূলদের মধ্যেই। তো আচ্ছা, এটা আমরা সলভ করবো। এবার দেখো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্ট্রাক্টর পরীক্ষা এসেছিল, এটা এসেছিল কোনটি মূলদ সংখ্যা? কোনটি মূলদ সংখ্যা? এটা এসেছিল তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর পরে এসেছিল ডিটিআই এসেছিল তোমার, এটা এসেছিল 2018-তে, 2018-তে এসেছিল। সেই সাথে তোমার প্লাস সি এরোড্রাম কর্মকর্তা CAAB, হ্যাঁ, এক্সাম 2013-তে এসেছিল। ভালো করে দেখো, এটা দুইটা, এই ম্যাথ একবার 2018-তে এসেছিল টেক্সটাইল একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, আর একটা CAAB পরীক্ষা এসেছিল। তো কোনটি মূলদ সংখ্যা? এখানে ক নাম্বার অপশন দিয়েছে, দেখো ক নাম্বারে বলছে √11, খ নাম্বারে বলছে √6 গ নাম্বারে বলেছে √8 ডিভাইডেড √7, তারপরে বলেছে দেখো ঘ নাম্বার বলেছে √27/√48। হ্যাঁ, তো ভালো করে দেখবা
আমি এর পাশে একটু মিশাই দিয়ে যেহেতু আমি তোমাদের এখানে সমাধান করাবো। প্রথমে দেখো আমি ক নাম্বারটা সমাধান করাচ্ছি তোমাদের। এটা কি মূলত 11। 11টা কি অপূর্ণ বর্গ সংখ্যা, তাহলে অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট থাকলে সেটা মূলদ হবে না, এটা মূলদ নয়, কারণ এটার উপর রুট করলে 3 পয়েন্ট দশমিকের পরে আসতেই থাকবে, এই জন্য এটা মূলদ নয়। এখন একটা জিনিস দেখো তো, √6/√3, তো √6/√3 কে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা ক নাম্বার হবে না? খ নাম্বারটা দেখো, শিখতে হবে তোমাদের √6/√3। তাহলে আমি √6 কে যদি ভাঙাই তাহলে √6 আমি লিখতে পারি √3 গুণন √2 ডিভাইডেড কি 3, তাই না? তাহলে উপরে দেখো এই যে দুটো রুটের জন্য একটা রুট হবে 3 × 2 = 6 নিচে 3, তাই না? তো এখন একটা জিনিস দেখো তো, √3 গুণন √2, এই 3 পরিবর্তে আমি লিখতে পারি কি √3 × √3। √3 × √3 মানেই হলো কি, দেখো বেসিকটা হলো কি, মানে √a গুণন √a, শুধু একটা এ হবে, হ্যাঁ, তোমরা যেটাই দাও না কেন। তাহলে একটা জিনিস দেখো তো, তাহলে এটা কেটে দাও, এটা যদি আমি কেটে দিই তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো √3, নিচে থাকলো কি উপরে থাকলে √2, নিচে থাকলো কি √3। তার মানে উপরেও অপূর্ণ বর্গ সংখ্যা, নিচেও কি অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট আছে, তার মানে এটা মূলদ হবে না, বুঝছো? তার মানে দেখো √6 অপূর্ণ বর্গ সংখ্যা, অপূর্ণ বর্গ সংখ্যার উপর কি আছে? রুট আছে, তার মানে কি অপূর্ণ বর্গ সংখ্যার রুট থেকে সেটাকে মূলদ হবে না। হ্যাঁ, এরপরে দেখো গ নাম্বারটা আমি সমাধান করাচ্ছি তোমাদের। দেখো গ নাম্বারে যেটা, সেটা হলো √8/7। তার মানে কি এই রুটটা কিন্তু দুইটার উপরে আছে, আলাদা করে দাও, √8 √7। দেখো তো √8 √7 দুইটাই কি সংখ্যা? অপূর্ণ বর্গ সংখ্যা। তাহলে অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট আছে, তাহলে তার মানে কি এইটা আমার হচ্ছে কি অমূলদ সংখ্যা, তাহলে এটা আমার মূলদ হবে না। এখন এইটা যদি তুমি ভাঙাও কোনো ক্রমে সম্ভব হবে না, কাটাকাটি করা যাবে না, কারণ √2 গুণন √4 তাহলে √8 হয়, কিন্তু এটা কি করবা? কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এইটা হচ্ছে কি অমূলদ। এরপরে দেখো ঘ নাম্বারটা, ঘ নাম্বার আছে √27 √কি 48, এটা মূলদ না অমূলদ? দেখো ভালো করে দেখো তো, ভাঙানো শিখতে হবে। এবং তোমাদের যদি কোনো পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করা থাকে, তোমরা ভাগ করে দেখবা √27 ডিভাইডেড √48, এটা তোমরা ভাগ করে দেখবা দশমিকের পরে 2 থেকে 3 ঘরে আসবে। তার মানে এটা যদি তোমরা ক্যালকুলেটরে ভাগ করো দেখবা দশমিকের পরে সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে, তার মানে এটা মূলত হবে। তোমরা যদি এগুলো ক্যালকুলেটরে শেখো, ক্যালকুলেটরে করো, তাহলে দেখবা 3 পয়েন্ট মানে 3 দশমিকের পরে সংখ্যা আসতেই থাকবে, এটাও তাই, দশমিকের পরে আসতেই থাকবে, এইটাও তাই, দশমিকের পরে আসতেও থাকবে। ক্যালকুলেটরে দেখবা, আবার এইটা ক্যালকুলেটরে ভাগ করবা, দেখবা দশমিকের পর 2 সংখ্যা বা 3 সংখ্যা আসবে, বুঝছো? তাহলে দেখো ক্যালকুলেটর ছাড়াও আমি শেখাচ্ছি তোমাদের। এটা আমি লিখতে পারি √3 গুণন √9 27, তাই না বাবা? এই যে দুইটা রুটের জন্য একটা রুট, 3 9 27। এখন 48কে যদি আমি ভাঙাই, দেখো তো কত দেওয়া যাচ্ছে? 48, 4 12 48। তাহলে দেখো তো √3 দাও আর √16 দাও, হ্যাঁ, তাহলে দেখো এই যে দুইটা রুটের জন্য একটা রুট, 3 16 48, তাহলে এইটা কেটে দাও, বুঝছো বাবা? তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো √9, নিচে থাকলো কি √16। এখন দেখো তো 9 কি পূর্ণবর্গ সংখ্যা নয়? এই যে 9 16 এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9 এর রুট করলে কত হবে 3, আর 16 এর রুট করলে কত হবে 4, তার মানে লব বাই হর হলো, এটা হলো কি মূলদ সংখ্যা। আশা করি তাহলে তোমরা বুঝতে পারছো ঘ নাম্বারটা হবে কি মূলদ সংখ্যা, বুঝছো? এরপরে দেখো মূলদ সংখ্যাটি হলো, আশা করি
এইবার তোমরা আসলে তোমরা বুঝতে পারছো। তারপর আরো যে যখন আমি তোমাদের এই প্রশ্নগুলো ধারাবাহিক সলভ দেবো তার মধ্যে এগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি তোমাদের শুধু দেখালাম যে আমি এখানে চিনিবার যে উপায়টা দিয়েছি তার মধ্যে এই পার্টগুলো আছে কিনা। হ্যাঁ, আমি তোমাদের দিয়েছি ইনশাল্লাহ। এইবার আমি তোমাদের জন্য অমূলদ সংখ্যা দেব, অমূলদ সংখ্যা চিনিবার উপায়। হ্যাঁ, দেখো অমূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। হ্যাঁ, তাকে অমূলদ সংখ্যা বলে। দেখো এবার অমূলদ সংখ্যাগুলো চিনিবার উপায়। অমূলদ সংখ্যা চিনিবার উপায় 1 নাম্বার, দেখো 1 নাম্বার অপূর্ণ বর্গ সংখ্যার উপর অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট থাকবে। 2 নাম্বার হলো, যেমন এখানে একটা एग्जांपल তোমাদের আমি দেই। एग्जांपल হলো যেমন √2 অপূর্ণ বর্গ সংখ্যা, √3, √5, √7, √8, √10, √11 এগুলো অপূর্ণ বর্গ সংখ্যা। বুঝছো? তাহলে এরকম অপূর্ণ বর্গ সংখ্যার রুট থাকলে সেটা হবে কি? অমূলদ সংখ্যা। এরপরে দেখো দশমিকের পরে যদি দশমিক এর পরে যদি সংখ্যা গণনা করে নির্ধারণ করা না যায়, গণনা করে নির্ধারণ করা না যায়। বুঝছো? দশমিকের পরে যদি সংখ্যা গণনা করে নির্ধারণ করা না যায়, যেমন 3.3.43332 আস্তে 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 তারপরে দশমিক তুলে দিয়ে কয়টা নিচে শূন্য দেবো, দেওয়া বলা যাবে কি? যাবে না। তারপরে দশমিকের পর যদি সংখ্যা গণনা করে নির্ধারণ করা না যায় তাহলে সেইটা হবে তোমার মনে করো অমূলদ সংখ্যা। আশা করি আমরা বুঝতে পারছি, মূলত বুঝতে পারছি বা চিনতে পারছি, জানতে পারছি, অমূলদ জানতে পারছি। এবার আমি তোমাদের অমূলদ থেকে কয়েকটা एग्जांपल আমি তোমাদের সলভ করাবো। দেখো আচ্ছা, যেটা আমি এই লেকচারে আমি দিয়েছিলাম তোমাদের 40তম বিসিএস, সেটা দেখো। চল্লিশতম বিসিএস এসেছিল। দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? হ্যাঁ, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে অপশন ক নম্বরে দিয়েছে। দেখো ক নম্বর অপশন বলছে 0.4 এর উপর পৌনঃপুনিক, খ নম্বরে বলছে √9, গ নম্বরে বলেছে 5.639 পৌনঃপুনিক, আর ঘ নম্বরে বলেছে √27/48, উম নম্বরে বলেছে কোনটি নয়, কোনটি নয়, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, আমি এখানে সলভ দেখাই এই প্রশ্নটা। দেখো তো এখানে ক নাম্বার অপশন দিয়েছে 0.4 এর উপর পৌনঃপুনিক। তোমরা দেখবা আমি যখন মূলদের লেকচার দিয়েছিলাম সেখানে শিখাইছিলাম যে কোন সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে, কোন সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে সেটা কি হবে? মূলদ হবে। তার মানে কি আছে? পৌনঃপুনিক আছে, তার মানে এটা মূলদ। এই যে পূর্ণবর্গ সংখ্যা, কোন পূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে সেটাও কি? মূলদ, তার মানে এটা মূলদ। এই যে সংখ্যার উপর কি আছে বলতো?
কি আছে, পৌনঃপুনিক আছে, তার মানে এটাও মূলদ, এটাও মূলদ নয়, এটা কি মূলদ। আমি মূলদে যে ভগ্নাংশ ছিল আমি ওই সলভ এখানে দিয়েছিলাম। এটা যদি আমি ভাঙাই, দেখো √27/√48, তাহলে এটা যদি ভাঙাই √3 গুণন √9, দুইটা রুট থাকলে একটা রুট হয় গুণের সময় 3 9 27, আর এইটা হবে √3 গুণন √16, এভাবে ভাঙানো যায়। এইটা কেটে দাও, √3 মানে √9 মানে 3, এটা কত হবে 4, 3/4 মানে কি মূলদ, তার মানে এটাও হচ্ছে কি মূলদ। ওই যে তোমরা ক্যালকুলেটর করে দেবে দশমিকের পর 2 ঘর আসবে, এটা দশমিকের পর অনেকগুলো মান আসবে, হ্যাঁ, মানে দশমিকের পর এটা নির্দিষ্ট মান হয় 2 বা 3 ঘর, এগুলো 2 বা 3 ঘর, এটা 3 আসবে, এগুলো দশমিকের পর 2 ঘর আসবে, 2 3 ঘর আসবে। দেখো তার মানে কি ক খ গ ঘ ও এই চারটা অপশনের মধ্যে একটাও নাই, তার মানে কোনটি নয়। এটা 40তম বিসিএস এ এসেছিল। সর্বোপরি কথা হলো আমি তোমাদের চিনিবার যে উপায়টা দিয়েছি এটা যদি ভালো করে তোমরা মাথায় রাখো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এরপরে দেখো আমি এবার তোমাদেরকে সমন্বিত করে আমি তোমাদের সমাধান করাবো কয়েকটা প্রশ্ন, দেখা যাক আমরা পারি কিনা, এগুলো সব আমরা এবার পরিষ্কার করব। এবার আমরা প্রশ্ন সমাধান করব। দেখো প্রশ্ন সমাধান 1 নম্বর করব হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। এটা তোমার এসেছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এসেছিল 2023-এ, হ্যাঁ। তো নিচের কোনটি মূলদ সংখ্যা, কারিগরি শিক্ষা অধিদপ্তর এসেছিল 2023-এ। এখন ক নাম্বার অপশনে দিয়েছে √5 √80, তারপরে খ নাম্বার অপশন দিয়েছে √3 √60, তারপরে গ নাম্বার অপশন দিয়েছে √6 গুণ √24, তারপরে ঘ নাম্বারে দিয়েছে অপশন √8 √20। দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা কারিগরি শিক্ষা অধিদপ্তর এসেছিল। একটা জিনিস দেখো তো, নিচের কোনটি মূলদ সংখ্যা তার মানে কি যেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আমরা জানি দুইটা রুটের জন্য এইটা আর এইটা, তাহলে গুণ করলে একটা রুট হবে, তাই না? গুণ করলে কয়টা রুট হবে? একটা রুট। গুণ করো 18 আর 5, 5 8 40 শূন্য, হাত থেকে 4, 5 1 5 4 9 90। এটা কি পূর্ণবর্গ? 90 কিন্তু পূর্ণবর্গ নয়। এই 90 সংখ্যাটা কি অপূর্ণবর্গ সংখ্যা, তার মানে অপূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে সেটা মূলদ হবে না, তার মানে এটা কি নয় বলো তো? মূলদ নয়, বুঝছো? এবার দেখো দুইটা রুটের মধ্যে একটা রুট লেখো, গুণ করো তো 16 × 32 348, তাহলে 48 পূর্ণবর্গ নয়, এটা হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা, কারণ 49 পূর্ণবর্গ, কারণ 49 এর রুট করলে কত হবে 7, হ্যাঁ। আর 48 এর উপর রুট করলে হবে 6 6 36, 6.80 থাকবে, 80 থাকবে, বুঝছো? তার মানে এটা মূলদ নয়। এখন দেখো এটা যদি আমি গুণ করি তাহলে দুইটা রুটের জন্য একটা রুট হবে 24 আর 6 যদি আমরা গুণ করি 4 6 24 আর 4, হাত থেকে 2, 6 2 12 আর 2 14, 144। তাহলে 144টা কি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 144 এর উপর রুট করলে কত হবে 12, কারণ 12 নিচে কি আছে? 1 আছে, তার মানে এটা লব, এটা হলো কি হর। আশা করি মানে ঘনাবার আর সমাধান করা লাগবে না, এটা হচ্ছে আমার কি মূলদ সংখ্যা, বুঝছো? তার মানে আমি তোমাদের যা দিয়েছি তার মধ্যে আছে। এরপরে দেখো আরেকটা সমাধান করাচ্ছি, এবার 2 নাম্বারটা আমি সমাধান করাবো।
2 নম্বর মূলদ বলছি, এখানে মূলদ সংখ্যাটি হলো মূলদ সংখ্যাটি হলো, হ্যাঁ, এরকম কারিগরি কারা অধিদপ্তর এসেছিল, এটা এসেছিল তোমার অনেক পরীক্ষায়, কারা অধিদপ্তর, হ্যাঁ, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় এসেছিল 2016-তে, হ্যাঁ, 2016-তে এসেছিল। মূলদ সংখ্যাটি হলো, দেখো এখানে ক নম্বর অপশন দিয়েছে, এইটা ঘনমূল, হ্যাঁ, এইটার কি বলতো ঘনমূল। তারপরে খ নম্বর বলেছে √12, গ নম্বর বলেছে √80, ঘ নম্বর বলেছে √10 এখন ভালো করে অপশন দেখো তো, আমি তোমাদের যা বলি, 12, খ নাম্বারটা দেখো, 12 এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটা অমূলদ। হ্যাঁ, 18 এটা কি পূর্ণবর্গ নয়, অপূর্ণ, এটা কি অমূলদ। এটা কি অপূর্ণবর্গ সংখ্যা, অপূর্ণবর্গ রুট কি হবে, অমূলদ হবে, তার মানে অবশ্যই এইটাই হবে। এখন ভাইয়া সমাধানটা করে দেন তো দেখি। এটা হচ্ছে তোমরা নবম দশম শ্রেণী যে সূচক লগারিদম ছিল, চতুর্থ অধ্যায় যে ছিল, সম্ভবত চতুর্থ অধ্যায়, হ্যাঁ, চতুর্থ অধ্যায় যে সূচক লগারিদম ছিল তার মধ্যে সমাধান করতে হবে। দেখো এরকম না বাবা, তাহলে আমি লিখতে পারি 8 আছে 8 দাও, আর এইটার জন্য আমি লিখতে পারি 1/3, হ্যাঁ, 8 কে যদি আমি ভাঙাই তাহলে 2^3 দাও, তারপরে কি আছে 1/3, পাওয়ার উপরে পাওয়ার কি হয়, গুণ করতে হয়, 2 আছে 2 দাও, গুণ করলে হবে উপরে 3 নিচে 3, এটা কেটে দাও, তার মানে কত হবে 2 আসছে, আর নিচে কি আছে বাবা 1 আছে, তার মানে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আশা করি তোমাদের যা আমি দিয়েছি এর মধ্য থেকে তো তোমরা পাচ্ছ। এরপরে দেখো, এরপরে আমি যেটা সমাধান করাবো একদম শেষ পর্যায়ের একটা ম্যাথ, আমি তোমাদের শেষ করে এটা শেষ নিয়ে আমি আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। নিচের দেখো 16তম শিক্ষক নিবন্ধন এসেছিল, নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, তো নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা এসেছিল 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, হ্যাঁ, 16তম শিক্ষক নিবন্ধন, এটা এসেছিল কি বলতো স্কুল পর্যায়ে এসেছিল, কত সালে এসেছিল 2019-এ এসেছিল, এটা 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল। তো এখানে ক নম্বর অপশন দিয়েছে, দেখো এখানে ক নম্বর অপশন দিয়েছে 1.111 আপ টু ডট ডট ডট, হ্যাঁ, তারপরে খ নম্বর অপশন দিয়েছে 1.1010101 আপ টু ডট ডট, তারপরে গ নম্বর অপশনে দিয়েছে তোমার 1.11001001001 আপ টু ডট ডট, আর ঘ নম্বর অপশন দিয়েছে 1.10100100301 আপ টু ডট। ভালো করে দেখো, এটা সবচেয়ে শেষের প্রশ্ন, আমি তোমাদের জন্য আমি সমাধান করাচ্ছি। দেখো তো ক নাম্বারটা আমি লিখতে পারি এখানে 1.111, আমি তোমাদের ওই যে বলছিলাম যে কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক, কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক মানে ওই সংখ্যা বারংবার আসতে আসে, তো এখানে 1 পয়েন্ট দেখো তো কি আসতে আসে 1 আসতে 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 আসতে, ওই জন্য আমি একটা 1 লিখে পৌনঃপুনিক দেবো। আর তাই দেখো তো এই 1 এর উপরে কেন পৌনঃপুনিক দিলাম, কারণ 1 সংখ্যাটা বারংবার আসতে আসে এই জন্য পৌনঃপুনিক দিলাম। তাহলে কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকলে সেটা কি হবে, মূলদ হবে, তার মানে এটা হচ্ছে কি মূলদ, বুঝছো। খ নাম্বারটা দেখো, খ নাম্বার যেটা হলো 1.10101, তার মানে এখানে আপ টু ডট ডট 1 পয়েন্ট দেখো তো 10 বারংবার আসছে না, এই যে 1010, তার মানে 10 বারংবার আসছে, 1 এর উপরে একটা পৌনঃপুনিক, 0 এর উপরে একটা পৌনঃপুনিক, তার মানে এইটা তারা বোঝাচ্ছে 1 এর উপরে পৌনঃপুনিক দিলাম আর 0, 10 এর উপরে পৌনঃপুনিক মানে 1010 আসতে আসে, তাহলে কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে কি মূলদ হবে, বুঝছো। এবার গ নাম্বারটা দেখো, গ
গ নাম্বারটা হলো, এখানে কি আছে, গ নাম্বার 1.100100010001, তাই না? তাহলে দেখো তো এখানে এই যে 1 কোন সংখ্যাটা বারংবার আসছে, এই যে 100 কিন্তু বারংবারই আসতে আছে, তার মানে যে সংখ্যাগুলো বারংবারই আসতেছে তার উপরে পৌনঃপুনিক দাও। তাহলে 100 এর উপরে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক দিলে হবে, প্রথম এবং লাস্ট পৌনঃপুনিক দিলে হয়, মাঝে যতগুলো থাকবে সেগুলোর উপরে পৌনঃপুনিক বোঝায়। তাহলে কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকলে সেটা কি হবে, মূলদ হবে। তার মানে অবশ্যই দেখো এখানে মিল নাই, 10 অনের পরে একটা শূন্য, কিন্তু এখানে অনের পরে দুটো শূন্য, কোনো মিল নাই, দশমিকের উপরে আস্তে আস্তে, তার মানে এটা হচ্ছে কি, অমূলদ। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ এই পর্যন্ত আজকের ক্লাস এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা আরো বন্ধুদের মেনশন দেবেন, তাদেরকে বলবেন আমার ক্লাসগুলো করবেন। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে প্রতিদিন ডে বাই ডে আমি আপনাদের জন্য গণিত ক্লাস নেব। আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।